1975 সাল বাংলাদেশ তখনও স্বাধীনতার রক্তাক্ত স্মৃতি থেকে পুরোপুরি বেরিয়ে আসেনি। মুক্তিযুদ্ধের ক্ষত এখনো তাজা। সোনার বাংলার স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছেন। কিন্তু এই স্বপ্নের পথে ছিল এক অদৃশ্য ছায়া, এক অশনি সংকেত। আর এই সংকেতের কথা তাকে আগেই বলে দিয়েছিলেন আরেক বিশ্ববন্দিত বিপ্লবী, কিউবার ফিদেল কাস্ত্রো। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই অজানা মাহফিজখানার গভীরে, একটি ঘটনা যা শুধু ইতিহাস নয়, বরং বাংলাদেশের ভাগ্যের এক করুণ নাটকীয় অধ্যায়। যে ঘটনার পরতে পরতে রয়েছে নস্টালজিয়া, আবেগ আর এক নতুন দৃষ্টিকোণ, যা আপনার মনকে নাড়া দেবে, ভাবাবে আর বঙ্গবন্ধুর প্রতি আপনার শ্রদ্ধাকে আরো গভীর করবে। আমরা যখন ছোটবেলায় বঙ্গবন্ধুর গল্প শুনতাম, তখন তিনি ছিলেন আমাদের কাছে এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। তিনি ছিলেন সেই আলো যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথ দেখিয়েছেন। কিন্তু আজ আমরা তার জীবনের একটি অজানা দিক নিয়ে কথা বলবো, একটি সিদ্ধান্ত, একটি ভুল আর একটি পরামর্শ যা তিনি গ্রহণ করেননি। এই ঐতিহাসিক দলিলে আমরা দেখব কিভাবে ফিদেল কাস্ত্রোর একটি সতর্কবাণী বঙ্গবন্ধুর ভাগ্যকে বদলে দিতে পারত, আর কিভাবে সেই সতর্কবাণী আজকের বাংলাদেশের জন্য একটি শিক্ষা। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। চলুন শুরু করা যাক। ফিদেল কাস্ত্রো এক নাম, এক কিংবদন্তি। তিনি ছিলেন কিউবার বিপ্লবের নায়ক, যিনি জঙ্গলে লড়াই করে নির্মম স্বৈরশাসক ফুলহেন্সিও বাতিস্তাকে উৎখাত করেছিলেন। তিনি জানতেন বিপ্লবের পথে শত্রুকে কখনোই অবহেলা করা যায় না। আর তাই যখন তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন, তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মুজিব, তোমার উদারতা তোমার শক্তি নয়, এটা তোমার দুর্বলতা হিসেবে দেখা হবে। যারা তোমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা পাকিস্তানের পক্ষে ছিল, তাদের প্রতি উদারতা দেখানো মানে তাদের হাতে আরো শক্তি তুলে দেওয়া। তারা ষড়যন্ত্র করবে, তোমার স্বপ্নের সোনার বাংলাকে ধ্বংস করবে। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন সেই মানুষ যিনি বিশ্বাস করতেন মানবতায়, বিশ্বাস করতেন ক্ষমায়। তিনি ভেবেছিলেন পাকিস্তান থেকে ফিরে আসা রিপ্যাট্রিয়েটদের তিনি তার প্রশাসনে স্থান দিয়ে তাদের আস্থা অর্জন করবেন। তিনি ভেবেছিলেন এই উদারতা তাদের হৃদয় পরিবর্তন করবে। কিন্তু ফিদেল, যিনি বিপ্লবের আগুনে পুড়ে শিখেছিলেন শত্রুর মনস্তত্ত্ব, তিনি জানতেন এই উদারতা বঙ্গবন্ধুর জন্য মারাত্মক হবে। ফিদেল আরো একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মুজিব, সিআইএর দিকে নজর রাখো, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন চিলিতে সালভাদর আলেন্দের জনপ্রিয় সরকারকে উৎখাত করতে সিআইএ সক্রিয় ছিল। ফিদেল জানতেন একইভাবে বঙ্গবন্ধু সরকারও তাদের টার্গেট। কিন্তু বঙ্গবন্ধু তার অতি আত্মবিশ্বাসে সতর্কবাণীকে গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন তার উদারতা শত্রুদেরও বন্ধুতে পরিণত করবে। সালটা 1972-73 সাল। পাকিস্তান থেকে রিপ্যাট্রিয়েটরা বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরতে শুরু করলেন। এদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, আমলা, পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। তাদের মধ্যে 3 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য: লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন, এবিএস সাফদার এবং আব্দুর রহিম। খাজা ওয়াসিউদ্দিন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ বাঙালি অফিসার। তিনি ছিলেন ঢাকার নবাব পরিবারের সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে বার্মা ফ্রন্টে তার সাহসিকতার জন্য তিনি ছিলেন সুপরিচিত। কিন্তু তিনি বাংলা বলতে পারতেন না। নবাব পরিবারের ঐতিহ্য অনুসারে তারা শুধু উর্দুতেই কথা বলতেন, লিখতেন, পড়তেন। বাংলাকে তারা অশিক্ষিত ভাষা মনে করতেন। তবুও তিনি বাঙালি পরিচয়ে গর্বিত ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীতে তার অফিসের নেম প্লেট বাংলায় লেখানোর জন্য তিনি দীর্ঘ লড়াই করেছিলেন। কর্নেল আর ওসমান চৌধুরীর একটি গল্প এ প্রসঙ্গে খুব মনে পড়ছে। তিনি বলেছিলেন, খাজা ওয়াসিউদ্দিন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকদের জন্য একজন পিতৃতুল্য ব্যক্তিত্ব।
তিনি তাদের বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষে লড়েছিলেন, তাই তার প্রত্যাবর্তন বাংলাদেশে একটি জটিল প্রশ্ন তৈরি করেছিল। বঙ্গবন্ধু তাকে কোথায় স্থান দেবেন? তিনি কি তাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান করবেন? এদিকে মুক্তিযুদ্ধের নায়ক মেজর কে এম সাফিউল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। মাত্র 3 বছরে 4টি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছিলেন। এমন একজনকে সরিয়ে একজন পরাজিত পাকিস্তানি জেনারেলকে সেনাপ্রধান করা মুক্তিযোদ্ধাদের কাছে অগ্রহণযোগ্য ছিল। তাই বঙ্গবন্ধু একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি খাজা ওয়াসিউদ্দিনকে সেনাবাহিনী থেকে অবসর দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালেন। তিনি হয়ে গেলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত। রিপ্যাট্রিয়েটদের প্রত্যাবর্তন বাংলাদেশের প্রশাসন ও সেনাবাহিনীতে একটি ফাটল তৈরি করল। মুক্তিযোদ্ধারা এবং রিপ্যাট্রিয়েটরা দুই দলই একে অপরের প্রতি সন্দেহ পোষণ করতে শুরু করলো। মুক্তিযোদ্ধারা প্রশ্ন তুললেন রিপ্যাট্রিয়েটদের আনুগত্য নিয়ে, আর রিপ্যাট্রিয়েটরা প্রশ্ন তুললেন মুক্তিযোদ্ধাদের পেশাদারিত্ব নিয়ে। এই বিভেদ শুধু সেনাবাহিনীতেই সীমাবদ্ধ ছিল না, এটি সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ল। 1 বছরের মধ্যেই এই ফাটল আরো প্রকট হয়ে উঠল। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের প্রায় সবাই এবং আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামারুজ্জামান নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন। এই হত্যাকাণ্ড ছিল সেই ষড়যন্ত্রের বীজ যা অনেক আগেই বপন করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের 3 মাস পর আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটল। মুক্তিযুদ্ধের 3 নায়ক মেজর জেনারেল খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার KM হুদা এবং ব্রিগেডিয়ার TM হায়দার হত্যাকাণ্ডের শিকার হলেন। তারা ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, যারা অসাধারণ সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। কিন্তু তাদের হত্যাকারীরা ছিল সেই সৈনিকরা যারা কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সিপাহী জনতা বিপ্লব আনতে চেয়েছিল। আবু তাহের, তিনি মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারতে এসে নিয়মিত বাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? কেন তিনি খালেদ, হুদা এবং হায়দারকে টার্গেট করলেন কিন্তু খন্দকার মোস্তাককে অক্ষত রাখলেন? এই রহস্য আজও অমীমাংসিত। আরেকটি হৃদয় বিদারক ঘটনা। কর্নেল আবু ওসমান চৌধুরী, মুক্তিযুদ্ধের আরেক নায়ক, তার বাড়িতে হামলা চালানো হলো। তিনি সেখানে ছিলেন না। তার স্ত্রী নাজিয়াকে নির্মমভাবে হত্যা করা হলো। 10টি গুলি, তারপর তার রক্তাক্ত দেহকে লাথি মেরে অপমান করা হলো। এই হত্যাকাণ্ডের পেছনে কি ছিল? কেন এমন নৃশংসতা? এই প্রশ্নগুলো আজও আমাদের তাড়া করে। এই হত্যাকাণ্ডগুলো ছিল সেই ফাটলের ফল যা রিপ্যাট্রিয়েটদের প্রত্যাবর্তনের পর থেকে শুরু হয়েছিল। এই বিভেদ, এই সন্দেহ, এই ষড়যন্ত্র সবই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে ধ্বংস করার জন্য ছিল যথেষ্ট। ফিদেল কাস্ত্রোর সতর্কবাণী অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। আজ 2025 সালে দাঁড়িয়ে যখন এই ঐতিহাসিক ঘটনার দিকে ফিরে তাকাই, তখন ফিদেল কাস্ত্রোর সতর্কবাণী বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা বলে মনে হয়। বঙ্গবন্ধু ভুল করেছিলেন। তিনি তার উদারতায় ভেবেছিলেন তিনি শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারবেন। কিন্তু ফিদেল জানতেন বিপ্লবের পথে বিশ্বাসঘাতকদের কখনোই ক্ষমা করা যায় না। এর থেকে শিক্ষা হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে 54 বছর আগে ঘটে যাওয়া সেই উত্তাল দিনগুলোর অগ্নি পরীক্ষার আদর্শে হয়তো আবার ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাসের ভুল থেকে শিখতে হবে। ফিদেল কাস্ত্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি মুজিবকে দেখেছি। এই কথায় তিনি বঙ্গবন্ধুর মহত্বকে, তার স্বপ্নকে, তার আদর্শকে সম্মান জানিয়েছিলেন। কিন্তু তিনি এটাও জানতেন মহত্বের পাশাপাশি প্রয়োজন বাস্তবতার। আজ আমরা যখন বঙ্গবন্ধুর জীবনের এই অধ্যায়ের দিকে ফিরে তাকাই, তখন আমরা শুধু তার মহানুভবতাকেই দেখি না, আমরা তার ভুলগুলোকেও দেখি। আর এই ভুলগুলো আমাদের শেখায় কিভাবে এক লহমায় একটা জাতি 54 বছর আগের যুগ সন্ধিক্ষণে ফিরে দাঁড়িয়ে আছে পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে।
বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন, তিনি একটি জাতিকে স্বপ্ন দিয়েছেন। আজ দায়িত্ব সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখা। ফিদেল কাস্ত্রোর সতর্কবাণী মনে করিয়ে দেয়, ঐক্য ছাড়া কোনো স্বপ্নই টিকে থাকতে পারে না। সুদূর কিউবা থেকে অতীতের সে ডাক আজও এসে যায়, একটি সোনার বাংলার জন্য, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য। বন্ধুরা, আপনারা কি মনে করেন, বঙ্গবন্ধুর একটি সিদ্ধান্ত কি বাংলাদেশের ইতিহাস বদলে দিতে পারত? ফিদেল কাস্ত্রোর সতর্কবাণী কি আমাদের কাছে আজও শিক্ষণীয় নয়? কমেন্টে আপনার মতামত জানান। এই ইতিহাস যদি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী আর কোনো এরকমই একটি পর্ব নিয়ে। আপাতত ধন্যবাদ।